आज আমরা পেলিং, রাভাংলা, নামচি ও গ্যাংটক কম্বাইন্ড ট্যুর প্ল্যান নিয়ে আলোচনা করব। অর্থাৎ পশ্চিম সিকিম, পূর্ব সিকিমের কিছু অংশ ও দক্ষিণ সিকিম কিভাবে অতি অল্প সময়ে 6 রাত ও 7 দিনে এবং গুরুত্বপূর্ণ ট্যুরিস্ট স্পটগুলি বাদ না দিয়ে ন্যূনতম খরচে ঘুরে আসা যায় সে বিষয়ে বিস্তারিতভাবে বর্ণনা করব। অর্থাৎ কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কখন যাওয়ার আদর্শ সময়, কিভাবেই বা প্ল্যান করবেন, কতই বা খরচ, এইসব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যারা নতুন ভিউয়ার আছেন বা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও সবার আগে পেতে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যেন। তো চলুন শুরু করা যাক। পেলিং পশ্চিম সিকিমের খুব পরিচিত হিল স্টেশন, যা 6700 ফুট উচ্চতায় অবস্থিত এবং এটি কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখার জন্য বিখ্যাত। পেলিং মানেই কাঞ্চনজঙ্ঘা, আর কাঞ্চনজঙ্ঘা মানেই পেলিং। হ্যাঁ, পেলিং থেকেই কাঞ্চনজঙ্ঘাকে একদম হাতের মুঠোতে ধরা যায়। মূলত 3টি ভাগে পেলিংকে ভাগ করা হয়েছে: আপার পেলিং, লোয়ার পেলিং এবং মিডিল পেলিং। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা পেলিংয়ের আশেপাশে ছড়িয়ে আছে বেশ কিছু দর্শনীয় স্থান, পাগল করা ঝর্ণা, নদী, কমলালেবুর বাগান, পাহাড়ি গ্রাম, লেক উপত্যকা, সুপ্রাচীন বৌদ্ধ মনাস্ট্রি ও বিখ্যাত ব্রিজ। এইসব পেলিং ভ্রমণের অন্যতম আকর্ষণ। প্রথমেই বলি কখন যাবেন। পেলিং যাওয়ার আদর্শ সময় হলো বর্ষাকালটা, মানে জুন থেকে সেপ্টেম্বর মাস বাদ দিয়ে বাদবাকি যে কোনো সময়ে আপনি যেতে পারেন। তবে আপনি যদি নভেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে যান তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের সঙ্গে অতি সুন্দর কাঞ্চনজঙ্ঘার অপরূপ শোভা দেখতে পাবেন, যেটি পেলিং ভ্রমণের মূল আকর্ষণ। এখন বলি কিভাবে যাবেন। পেলিংয়ের নিকটতম রেল স্টেশনটি হলো নিউ জলপাইগুড়ি। শিয়ালদা, হাওড়া বা কলকাতা স্টেশন থেকে অনেকগুলি ট্রেন যায় এনজেপি। তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন হলো দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি বা শিলিগুড়ি থেকে সরাসরি পেলিং যাওয়ার জন্য একটি রিজার্ভ গাড়ি ভাড়া নিতে হবে। ভাড়া পড়বে 4500 থেকে 6000 টাকা পর্যন্ত। অথবা নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে অটো বা টোটো ধরে চলে আসুন এসএনটি বাস স্ট্যান্ডে। এখান থেকে প্রতিদিন সকাল 10:30টায় বাস ছাড়ে সরাসরি পেলিংয়ের উদ্দেশ্যে। সময় লাগে প্রায় 5 থেকে 7 ঘন্টা। পৌঁছায় প্রায় বিকেল 4:30 থেকে 5টার মধ্যে। ভাড়া মাত্র 230 টাকা। যদি বাসের সিট না পান তাহলেও চিন্তা করবেন না, শেয়ার টাটা সুমো গাড়ি পেয়ে যাবেন গেজিং পর্যন্ত। ভাড়া 400 টাকা। তাও না পেলে গাড়ি ধরবেন জোরথাং পর্যন্ত, ভাড়া 300 টাকা। তারপর সেখান থেকে পেলিং, ভাড়া মাত্র 150 টাকা। আর গেজিং থেকে মাত্র 50 টাকায় পৌঁছে যান পেলিং। পেলিং শেয়ার কারে যাওয়া গেলেও পেলিং সাইট সিইং করার জন্য লোকাল গাড়ি আপনাকে রিজার্ভ করতেই হবে। বেড়াতে গিয়ে, বিশেষত পাহাড়ে গেলে বেড়ানোটা কতটা ভালো হবে তা বেশিরভাগটাই নির্ভর করে আপনার সাথী ড্রাইভারের উপর। ভালো ড্রাইভারকে গাইড হিসাবে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, যে বুক গোমড়া না করে সব জায়গায় সমানভাবে ঘোরাবে, যত্রতত্র দাঁড়িয়ে ছবি তুলে দেবে, ভালো খাবারের সন্ধান দেবে, শপিংয়ের জন্য ভালো দোকানের খোঁজ দেবে। সেক্ষেত্রে আমরা একজন ভালো ড্রাইভারকে পেয়েছিলাম সম্পূর্ণ পেলিং ট্যুরের জন্য। আমাদের ড্রাইভারের নাম সুহাং লিম্বু। খুব ভালো, মার্জিত ব্যবহার, মজাদার, হেল্পফুল, একদম জমিয়ে রাখা ছেলে। যারা ছোট 4 চাকার ডিজায়ার গাড়ি রিজার্ভ করে ঘুরতে চান তাদেরকে আমি আমার পরিচিত আমাদের ট্যুরের সারথি লিম্বুজিকে সাজেস্ট করব। নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বুক করতে পারেন। এবার বলবো কোথায় থাকবেন।
সমগ্র পেলিং জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য হোটেল ও হোমস্টে। আমি আপার পেলিংয়ে থাকার জন্য সাজেস্ট করব, কেননা এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। হোটেল ভাড়া মোটামুটি 1000 থেকে 3000 টাকার মধ্যে। পেলিংয়ের হেলিপ্যাডের পাশে কিছু বাঙালি হোটেলের নাম ও ফোন নাম্বার ভিডিওটির স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এগুলিও বুক করতে পারেন। কিভাবে প্ল্যান করবেন? যে কোনো ভ্রমণের ক্ষেত্রে আমি প্রথমেই 4 থেকে 8 জনের একটি গ্রুপ ট্যুর করে ঘোরার জন্য বলে থাকি। এক্ষেত্রে ঘুরলে ভ্রমণের একটি মেজর খরচ অর্থাৎ গাড়ি ভাড়া অনেকটাই কমে যায়। প্রথম দিন যারা রিজার্ভ গাড়ি করে যাবেন বলে ঠিক করেছেন তারা সোজা চলে যান রিনচেনপং। আর যারা শেয়ার গাড়িতে যাবেন তারা নিউ জলপাইগুড়ি নেমে সেখান থেকে শেয়ার গাড়ি করে চলে আসুন পেলিং ভায়া জোরথাং। তিস্তা নদীকে সঙ্গী করে চলে আসুন জোরথাং। এখানে এসে লাঞ্চ করে নিন। জোরথাংয়ে একটি ছোট্ট সুন্দর গ্রিন পার্ক আছে। কিছুটা সময় এখানে অনায়াসেই কাটাতে পারেন। আপনি বিকেল 5টা নাগাদ পেলিং পৌঁছে যাবেন। তারপর হোটেলে চেক ইন করুন ও পরে পায়ে হেঁটে হেলিপ্যাড পর্যন্ত ঘুরে আসুন। তারপর হোটেলে এসে রাতের অন্ধকারের পেলিংকে এক্সপ্লোর করুন। মনে হবে যেন হাজার তারার আকাশ মাটিতে নেমে এসেছে। দ্বিতীয় দিন পেলিং শেয়ার কারে আসা গেলেও পেলিং সাইট সিইং করার জন্য লোকাল গাড়ি ভাড়া নিতে হবে। প্রথম দিনের গাড়ি ভাড়া ছোট গাড়ি 2500 থেকে 3000 টাকা, বড় গাড়ি 4000 থেকে 4500 টাকা পর্যন্ত নেয়। সকাল সকাল ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন। আজকের গন্তব্য রিনচেনপং। আর যারা রিনচেনপংয়ে আছেন তারা সকালের দিকটা পায়ে হেঁটে গ্রামটি ঘুরে নিন আর ব্রেকফাস্ট করে চেক আউট করুন। আর একে একে দেখে নিন ছায়াতল, ডেন্টাম ভ্যালি, ছাঙ্গি জলপ্রপাত ও সিংসর ব্রিজ। রিনচেনপং পশ্চিম সিকিমের একটি ছোট্ট গ্রাম রিনচেনপং, যা শিলিগুড়ি থেকে প্রায় 125 কিমি দূরে এবং পেলিং থেকে 45 কিমি দূরে অবস্থিত। সুন্দরী সিকিমের সবুজ নীল হিমালয়ে ঘেরা এই গ্রামের নির্জনে 2-3 দিন ছুটি কাটানোর আদর্শ জায়গা। এখানে নেই কোনো দোকানপাটের ব্যস্ততা, গাড়ির ধোঁয়া, তার বদলে আছে ওক, পাইন, দেওদারের ঘন সামিয়ানা। মেঘমুক্ত দিনে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব উপস্থিতি আর আছে পাখির ডাক শুনতে শুনতে পাহাড়ি বনে হেঁটে বেড়ানো। পায়ের নিচে সবুজ ঘাসের নরম গালিচা আর নাম না জানা অসংখ্য রং বেরঙের পাখি। যারা রিনচেনপংয়ে থাকবেন তারা পায়ে পায়ে দেখে নেবেন রিনচেনপং মনেস্ট্রি, হেরিটেজ ব্রিটিশ বাংলো ও রবীন্দ্র স্মৃতিভবন। ছায়াতল পশ্চিম সিকিমের একটি ছোট্ট গ্রাম হলো ছায়াতল। এখানকার প্রধান আকর্ষণ ছায়াতল লেক ও সিরিজুঙ্গা তেওংশি ব্রোঞ্জ মূর্তি। কমপ্লেক্সের ঠিক উপরে সিরিজুঙ্গা তেওংশির বিশাল মূর্তিটি দাঁড়িয়ে আছে। মূর্তিটি 4.5 ফুট উঁচু একটি লাল রঙের মঞ্চে স্থাপন করা হয়েছে। পুরো কমপ্লেক্স এবং মূর্তিটি লিম্বু সম্প্রদায়ের বৃদ্ধির জন্য মহাত্মা সিরাজুঙ্গার অসাধারণ অবদানের প্রতীক। সিরাজুঙ্গা তেওংশির এই ব্রোঞ্জ মূর্তিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মূর্তি। ডেন্টাম ভ্যালি। ডেন্টাম ভ্যালি সিকিমের একটি সুন্দর চোখ জোড়ানো অপূর্ব ভ্যালি ও ছবি তোলার আদর্শ জায়গা। প্রকৃতির আলিঙ্গনে প্রশান্তি খোঁজার জন্য একটি অভয়ারণ্য। এখানে সবুজ বন অসময়ের গল্প গুঞ্জন করে। এটি এমন একটি জায়গা যেখানে ভ্রমণকারীরা তাদের তাড়াহুড়ো জীবনকে থামাতে পারে এবং হিমালয়ের সুরেলা সুর শুনতে পারে, যেখানে প্রতিটি মুহূর্ত প্রকৃতির ক্যানভাসে রঙিন। বর্তমানে এখানে বেশ কিছু হোমস্টে তৈরি হয়েছে। ইচ্ছে করলে আপনি এখানেও রাত কাটাবেন। পাখির চোখে ডেন্টাম ভ্যালিকে বেশ সুন্দর লাগে। ছাঙ্গি জলপ্রপাত এটি পেলিং থেকে সিংসর ব্রিজ যাওয়ার পথে পড়ে। রাস্তার ধারে আপন মনে বয়ে চলা একটি ছোট্ট ঝর্ণা, দেখতে খুব সুন্দর লাগে। কিছুটা সময় আপনি এখানেও কাটাতে পারেন। সিংসর ব্রিজ এটি এশিয়ার দ্বিতীয় উচ্চতম সাসপেনশন ব্রিজ। সিংসর ব্রিজটি 650 ফুট লম্বা, 12 ফুট চওড়া এবং এর তারের উচ্চতা 700 ফুট। পাহাড়ের কোলে এই ব্রিজ থেকে চারপাশের সৌন্দর্য দেখার লোভ সামলাতে পারবেন না আপনিও। দুটি পাহাড়কে সংযুক্ত করার উদ্দেশ্যেই তৈরি হয়েছে এটি। এর নিচ দিয়ে বয়ে চলেছে পুঞ্চাচু নদী। ব্রিজের ওপর দাঁড়িয়ে চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য বিস্মিত করে পর্যটকদের। এই সিংসর ব্রিজটিকে ইঞ্জিনিয়ারিংয়ের বিস্ময় হিসাবে চিহ্নিত করা হয়। শক্ত কেবল তার ও পিলারের ওপর ভর করে দাঁড়িয়ে রয়েছে এই উচ্চ ব্রিজটি। সিংসর সেতুর নকশা এটিকে অন্য ব্রিজগুলো থেকে অনেকটাই পৃথক করেছে।
ব্রিজটি এমনভাবে নির্মিত হয়েছে যে যে কোনো প্রকার চ্যালেঞ্জিং আবহাওয়া, যে কোনো মরশুম এবং প্রাকৃতিক দুর্যোগেও মাথা তুলে দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে এটি। ধস, প্লাবন, প্রবল ঝড়ঝঞ্ঝাতেও সিংসর ব্রিজটির স্ট্যান্ডিং অটল। সবুজে ঘেরা পাহাড়, ঘন উপত্যকা, বরফে ঢাকা হিমালয় একটি প্যানোরামিক ফ্রেমে সবটাই ধরা পড়ে এই ব্রিজের ওপর দাঁড়ালে। যে সকল পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য, রোমাঞ্চ একসঙ্গে চান তাদের জন্য স্পট আদর্শ। ব্রিজের উপর থেকে নিচের দিকে তাকালে মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে। খাদ এতই গভীর যে উপর থেকে পাথর ফেললে নাকি মাটিতে স্পর্শ করতে 8 সেকেন্ড সময় লাগে। এরপর চলে আসুন পেলিংয়ে, নাইট স্টে করুন পেলিংয়ে। তৃতীয় দিন, আজ পেলিং লোকাল সাইট সিইং। তো আমরা প্রথমে যাব রিম্বি জলপ্রপাত ও রিম্বিঘোলা নদীর তীরে। পশমের মতো জল অনেকটা উঁচু পাহাড়ের গা থেকে নিচে পড়ছে খুব শব্দ করে। নিচে যেখানে জল পড়ছে সেখানে একটি কুণ্ডের মতো তৈরি হয়েছে, আর এখান থেকে তৈরি হয়েছে রিম্বিখোলা নদীর। একটু এগিয়েই রিম্বিখোলা নদীর তীরে একটি নবনির্মিত অরেঞ্জ গার্ডেন তৈরি হয়েছে। খুব সুন্দর সাজানো গোছানো বাগানে নানান ফুলের গাছের পাশাপাশি রয়েছে অসংখ্য কমলালেবুর গাছ। আরও খানিকটা নামলেই তবে দেখা মিলবে রিম্বি নদীর। খরস্রোতা পাহাড়ি নদী রিম্বির নদীবক্ষে ছড়ানো প্রস্তরখণ্ডের মধ্য দিয়ে কলকল করে বয়ে চলেছে এটি। অনেকগুলো অস্থায়ী দোকান আছে এখানে। দোকানে বিক্রি হচ্ছে বিভিন্ন ফল, জুস, লোকাল ওয়াইন। রিম্বি নদীর তীরে বসে জুস খেতে খেতে নদীর খরস্রোত আর পাহাড় আর পাথরের ধাক্কায় উৎপন্ন শব্দের মায়াবী বন্ধন কাটিয়ে ওঠা মুশকিল। বেশ কিছুটা পাহাড়ি নদীর সাথে সময় কাটিয়ে দিতে পারেন এখানে। এর পরের গন্তব্য খেচিপেরি লেক। খেচিপেরি লেককে উইসিং লেক বা ইচ্ছা পূরণের লেকও বলে। স্থানীয়দের মতে এটি অত্যন্ত পবিত্র একটি লেক। অনেকের মতে মহাদেবের বাম্পা এখানে পড়েছিল বলে লেকের আকার ঠিক বাম্পায়ের মতো। এখানে কোনো মনস্কামনা করলে নাকি সব পূরণ হয়। আরও আশ্চর্য বিষয় হলো, লেকের ধারে বহু গাছ থাকা সত্ত্বেও লেকের জলে একটিও গাছের পাতা পড়ে না। লেকের পাশ দিয়েই জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা দিয়ে 10-15 মিনিট একদম খাড়াই পথে এগুলোই মিলবে লেক ভিউ পয়েন্ট ও হিডেন কেভ। উপর থেকে লেকটাকে খুব সুন্দর লাগে, মনে হয় মহাদেবের পা। গেট থেকে লেকে যাওয়ার রাস্তাটিও অত্যন্ত সুন্দর, শান্ত। বিভিন্ন পাখির ডাক ও রোদ ছায়ার খেলা রাস্তাটিকে আরও মনোরম করে তুলেছে। গেটে ঢুকেই বাম দিকে একটি জলাশয়ে অনেক মাছ আছে। খেচিপুরি লেকের কাছেই একটি মনেস্ট্রি ও বৌদ্ধ ধর্মের কনভেনশন সেন্টার রয়েছে। এরপর দেখব কাঞ্চনজঙ্ঘা ফলস। এই ফলসটি বেশ উঁচু। আমার মতে এটি সিকিমের অন্যতম সুন্দর দু একটি ফলসের মধ্যে একটি। এখানে রয়েছে হ্যাঙ্গিং রোপ। 100 টাকা খরচ করে একটু রোমাঞ্চকর অভিজ্ঞতার সাক্ষী হতে পারেন আপনি। এছাড়াও এখানে ট্র্যাডিশনাল ড্রেস ভাড়া নিয়ে ফলসের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারেন। বেশ বড় ফলসটি, ইনফ্যাক্ট পেলিংয়ে আমার দেখা সবচেয়ে বড় ফলস। আছে অনেক মোমো, চা, চাউমিনের দোকান। সব মিলিয়ে বেশ জমজমাট ব্যাপার। ছবি তোলার জন্য আদর্শ জায়গা। এরপরে চলুন পেলিং স্কাইওয়াক। অত্যন্ত আকর্ষণীয় এই দর্শনীয় স্থান, তবে যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ চড়াই। প্রায় 40 ডিগ্রি কোণে গাড়ি হেলে দুলে এসে পৌঁছায় এখানে। জায়গাটি আসলে একটি বৌদ্ধ মূর্তির পাদদেশে অবস্থিত। এটিই ভারতের প্রথম কাচের তৈরি স্কাইওয়াক। এখানে গৌতম বুদ্ধের এক শিষ্য চেনরেজিকের 137 ফুট উঁচু মূর্তি রয়েছে। মূর্তিটি কিন্তু 4 হাত বিশিষ্ট। হিমালয়ের কোলে ও পাহাড়ের খাদের উপরে কাচের ব্রিজ দিয়ে হেঁটে চলা বেশ অ্যাডভেঞ্চারাস লেগেছিল। তারপরও ডান দিকে পরিষ্কার সুনীল গগনে শুভ্র কাঞ্চনজঙ্ঘার হাতছানি। বৌদ্ধ মূর্তিটির পাদদেশে যেতে প্রায় 200টি সিঁড়ি টপকাতে হয়। সিঁড়ির ধারে সোনালি উইসিং হুইলস রয়েছে। অপূর্ব সুন্দর এই পরিবেশ। বুদ্ধ মূর্তির ভিতর দিয়ে উপরে পৌঁছানো যায়। উপর থেকে স্কাইওয়াকটি দেখতে অত্যন্ত সুন্দর আর নয়নাভিরাম লাগে। মনে হয় সারাদিন এখানে বসেই কাটিয়ে দেওয়া যায়। এর পরের গন্তব্য পিম্যাংসি মনেস্ট্রি ও র্যাপডান্সের রুইন্সের ধ্বংসাবশেষ। পিম্যাংসি মনেস্ট্রি সিকিমের দ্বিতীয় প্রাচীনতম মনেস্ট্রি। 3 তলা বিশিষ্ট এই মনেস্ট্রির সিঁড়ি ও দেয়াল বেশ পুরনো।
ভিতরে বহু পুরাতন গ্রন্থ ও জিনিসপত্র রয়েছে মিউজিয়ামও। 3 তলায় একটি কাঠের প্যালেসের অববায় রয়েছে, যেটি সান্থোপ প্যাফলি নামে পরিচিত। মনে করা হয় এটি গুরু রিনচেনপংয়ের সঙ্গীয় প্যালেস। পেলিং থেকে 3 কিমি দূরে পাহাড়ের একেবারে মাথায় অবস্থিত হওয়ার জন্য এখান থেকে পুরো পেলিং শহরের দারুণ ভিউ পাওয়া যায়। আর সঙ্গে পরিষ্কার আকাশ থাকলে কাঞ্চনজঙ্ঘা খুব ভালোভাবে দেখা যায়। পেলিং থেকে মাত্র 5 কিমি দূরে রয়েছে সিটকিয়ং পাখি উদ্যান ও সিকিমের দ্বিতীয় রাজধানী এর ধ্বংসাবশেষ র্যাবদান্সে রুইন্স। 1670 থেকে 1814 অবধি এটি ছিল সিকিমের রাজধানী, যা গোর্খা আক্রমণে ধ্বংস হয়ে যায়। সিটকিয়ং পাখি উদ্যানে প্রবেশের জন্য লাগবে মাথাপিছু 100 টাকা আর গাড়ি পার্কিংয়ের জন্য 30 টাকা। র্যাবদান্সে রুইন্সের জন্য আলাদা টিকিট কাটতে হয় না। পাখি উদ্যানটি বেশ সাজানো আর বহু পাখির সমারোহ আপনাকে মুগ্ধ করবে। পেলিংয়ের এই জায়গাটি এলে বাচ্চাদের খুব ভালো লাগবে। অনেক পাখি একসাথে দেখতে পাবেন। একটি সুন্দর সাজানো ব্রিজ আছে, বেশ ভালো লাগবে। তবে সারাদিন ঘোরার পর এখানে এলে বেশি সময় পাবেন না, কারণ এটি বেলা 4টের সময় বন্ধ হয়ে যায়। এর কিছুটা দূরেই রয়েছে র্যাবদান্সে রুইন্সের ধ্বংসাবশেষ। র্যাবদান্সে ছিল ইয়াকসামের পর সিকিমের রাজধানী। তৎকালীন রাজা এখানে রাজধানী স্থানান্তরিত করেছিলেন, আর এটি ছিল রাজপ্রাসাদ। পেম্যাংসি মনস্ট্রির খুব কাছেই অবস্থিত এই র্যাবদান্সে ধ্বংসাবশেষ। জঙ্গলের মধ্য দিয়ে র্যাবদান্সে রুইন্সে যাওয়ার সময় আপনি জুরাসিক যুগের অনুভূতি পাবেন। জঙ্গলের মধ্য দিয়ে হাঁটতে হাঁটতে যখন আপনি হাঁপিয়ে উঠবেন, সামনে বোর্ডে দেখতে পাবেন আপনার গন্তব্য আর মাত্র 100 মিটার। সামনের বাঁকটি ঘুরেই আপনি 300 বছর পেছনে চলে যাবেন। বহিরাগত গোর্খা আর্মি ধ্বংস করার আগ পর্যন্ত এই র্যাবদান্সে রুইন্সই ছিল বিগত সিকিমের দ্বিতীয় রাজধানী। চতুর্থ দিন। আজ সকাল সকাল ব্রেকফাস্ট করে পেলিংকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়ুন গ্যাংটকের উদ্দেশ্যে ভায়া রাবাংলা ও নামচি। রিজার্ভ গাড়ির ভাড়া পড়বে মোটামুটি 4500 থেকে 5500 টাকা। প্রথমে যাব রাবাংলা বুদ্ধ পার্ক। পেলিং থেকে রাবাংলা দূরত্ব প্রায় 50 কিমি, সময় লাগে 2 ঘন্টা। রাবাংলাতেই রয়েছে সুবিশাল বুদ্ধ পার্ক, যা তথাগত সাল নামেও পরিচিত। ভিতরে রয়েছে কয়েকটি দোকান ও সুবিশাল বুদ্ধ মূর্তি। প্রায় 60 টন তামা দিয়ে তৈরি এই বুদ্ধ মূর্তির ভিতরে রয়েছে মনস্ট্রি ও মিউজিয়াম। পার্কটি বেশ সাজানো গোছানো। পিছনের পাহাড়ের সারি ও বরফ মোড়া কাঞ্চনজঙ্ঘা জায়গাটির সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে। রয়েছে একটি সুবিশাল লাইব্রেরি ও বহু পুরাতন জিনিসপত্রের সমাহার। জায়গাটি অত্যন্ত মনোরম ও ছবি তোলার জন্য আদর্শ। অনেকেই রাবাংলাতে এক রাত্রি স্টে করে থাকেন। রাতের রাবাংলা বুদ্ধ পার্ক নাকি অনেক বেশি সুন্দর, তাই ইচ্ছা করলে এখানে এক রাত কাটাতে পারেন। এর পরের গন্তব্য টেমিটি গার্ডেন। রাবাংলা থেকে 16 কিলোমিটার দূরে অবস্থিত এই চা বাগান এলাকার সবচেয়ে মনোরম স্থান। 30 টাকা এন্ট্রি ফি। নামচি যাওয়ার রাস্তার পরে এটি। সিকিমের একমাত্র বড় চা বাগান এটি। অত্যন্ত সুন্দর করে সাজানো এই চা বাগান। চা বাগানের মাঝে মাঝে চেরি গাছ। সবে চেরি ফুল ফুটতে শুরু করেছে। কিছুদিন পরেই শুরু হবে চেরি ব্লসম ফেস্টিভ্যাল। গোটা পাহাড় নাকি মেতে ওঠে শীতের শুরুতে। টেমিটি গার্ডেনটি বেশ আকর্ষণীয়, স্থানীয়দের মধ্যে বেশ জনপ্রিয়। স্থানীয়রা অনেকেই নাকি প্রিয়জনদের সাথে সময় কাটাতে এখানে আসেন। বাইক রাইডিংয়ের জন্য এই রাস্তাটি বেশ সুন্দর। লাঞ্চটা এখানেই সেরে নেবেন। এরপর আমাদের গন্তব্য নামচি চারধাম। রাবাংলা থেকে নামচি চারধামের দূরত্ব মাত্র 32 কিলোমিটার। সিকিমের চারধাম মন্দিরটি 550 ফুট পাহাড়ের শিখরে অবস্থিত। ভিতরে জগন্নাথ ধাম, বদ্রীনাথ ধাম, রামেশ্বর ধাম, দ্বারকা ধাম এই মন্দিরগুলির অনুকরণে তৈরি রেপ্লিকা মন্দিরগুলি দেখা যাবে একই সাথে। আর এই মন্দিরগুলির মাঝে 108 ফুট উঁচু একটি মন্দিরের মাথায় বসে আছেন 87 ফুট উঁচু মহাদেব। শিব মন্দিরের চারপাশে ঘিরে 12টি জ্যোতির্লিঙ্গ এবং তৎসংলগ্ন মন্দির আছে। মুখ্য শিব মন্দিরের ভিতরে শিবপুরাণের অনেক কাহিনী খোদাই করা আছে। বিশেষ অনুমতি ছাড়া এই মন্দিরের ভিতরে ছবি তোলা বারণ। মন্দিরের ভিতর একটি শিবলিঙ্গ এবং চারপাশে আছে নন্দী, গণেশ, বিষ্ণু ও ব্রহ্মর মূর্তি। এছাড়াও আছে সাই বাবার মন্দির। চারধাম ঘোরার সামর্থ্য না থাকলে এই নামচিতে এসে পূরণ করে নিতে পারেন চারধাম ঘোরার স্বপ্ন। এর পরের গন্তব্য গ্যাংটক।
নামচি থেকে গ্যাংটকের দূরত্ব প্রায় 80 কিমি, সময় লাগবে 3 ঘন্টা। গ্যাংটক পৌঁছাতে রাত হয়ে যাবে, তাই আগে থেকে বুক করা হোটেলে চেক ইন করুন আর হোটেলের ম্যানেজারকে প্রয়োজনীয় ডকুমেন্টস হোয়াটসঅ্যাপ করুন আগামীকালের নাথুলা, ছাঙ্গুলেক, বামা মন্দির ঘোরার জন্য। পঞ্চম দিন, সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে রেডি হয়ে নিন ছাঙ্গুলেক, বামা মন্দির ও নাথুলা পাস যাওয়ার জন্য। এটি সম্পূর্ণ একদিনের ট্যুর। এর জন্য খরচ পড়বে শেয়ার কারে মাথাপিছু 800 থেকে 1000 টাকা, আর নাথুলা না গেলে 600 থেকে 800 টাকা। আর যারা রিজার্ভ গাড়ি করে ঘুরতে চান সেক্ষেত্রে ভাড়া পড়বে 3000 থেকে 4000 টাকা। আমাদের এই ট্যুরে যিনি আমাদের সারথি ছিলেন তার নাম সুরজ লিম্বু। খুব ভালো, মার্জিত ব্যবহার, অত্যন্ত হেল্পফুল, বিশেষ করে কোনো নেশাভান করেন না। এনাকে আমি গ্যাংটক থেকে নাথুলা ও গ্যাংটক সাইট সিইং করার জন্য সাজেস্ট করব। নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথমে নিয়ে যাবে নাথুলা পাস। নাথুলা পাস সপ্তাহে একদিন সোমবার বন্ধ থাকে, এর জন্য স্পেশাল পারমিশন করাতে হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে 14,140 ফিট উচ্চতা অবস্থিত নাথুলা পাস। এই জায়গাটি বছরের বেশিরভাগ সময়ে তুষার দ্বারা পরিবৃত থাকে। ভারত এবং চীনের সীমান্ত অঞ্চলের প্রকৃতি তথা পর্বতের অসাধারণ দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। এরপর যাবেন নতুন বাবা মন্দির। ক্যাপ্টেন বাবা হরভজন সিং ছিলেন একজন ভারতীয় সেনা সৈনিক। ভারতীয় সৈন্যরা তাকে নাথুলার বীর হিসাবে সম্মানিত করেন। 1965 সালে মাত্র 19 বছর বয়সে ভারতীয় সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টে যোগদান তিনি। 1968 সালে 22 বছর বয়সী হরভজন কর্মরত ছিলেন নাথুলায়। তার বছরখানিক আগে এই অঞ্চল সাক্ষী ছিল ইন্দো চীন যুদ্ধের। সীমান্তবর্তী অঞ্চল হওয়ায় যুদ্ধ পরিস্থিতি না থাকলেও নাথুলা সবসময় স্পর্শকাতর। তাছাড়া এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে 14,500 ফুট উচ্চতায় অবস্থিত হওয়ায় মারাত্মক ঠান্ডা, দুর্গম ও সংকীর্ণ। 1968 সালের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে হরভজন সিং রওনা দিয়েছিলেন আউটপোস্টের পথে, কিন্তু শেষ অবধি তিনি তার গন্তব্যে পৌঁছাননি। টানা 3-4 দিন ধরে খোঁজ চালানোর পরও হরভজনের কোনো সন্ধান পাওয়া যায়নি। তারপর শোনা যায় তিনি এক সেনা জওয়ান প্রীতম সিংয়ের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং বলে দিয়েছিলেন তার দেহ কোথায় পাওয়া যাবে। শোনা যায় হরভজনের বলে দেওয়া জায়গাতেই তার নিথর দেহটি পাওয়া গেছিল। তারপর পূর্ণ সামরিক মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। তার সম্মানে ভারতীয় সেনারা একটি মন্দির নির্মাণ করেন। তাকে সন্তু হিসাবে মানা হয় এবং বিশ্বাসীরা ওনাকে বাবা বা সাধু হিসাবে মানেন। সবশেষে দেখবেন ছাঙ্গুলেক। ছাঙ্গুলেকের স্থানীয় নাম সোমগো। গ্যাংটক থেকে 38 কিলোমিটার দূরে 12,400 ফুট উচ্চতা অবস্থিত এই লেক। শীতকালে ছাঙ্গুলেকের জল জমে বরফ হয়ে যায়। লেকের চারিদিকে বরফে ঢাকা পাহাড়ের সৌন্দর্য অন্যরকম। এখানে বেড়াতে আসা পর্যটকরা একবার হলেও ইয়াকের পিঠে ওঠেন। ছাঙ্গুলেকের কাছে রোপওয়েতে চড়তে পারেন, প্রতিজন 360 টাকা। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অসাধারণ ভিউ পাওয়া যায়। আজকের রাত্রিও কাটান গ্যাংটকে। ষষ্ঠ দিন, আজকের দিনটি গ্যাংটকে লোকাল সাইট সিইং করার জন্য। লোকাল সাইট সিইং করার জন্য বড় 8 বা 7 সিটের গাড়ির পারমিশন দেওয়া হয় না। এক্ষেত্রে 4 সিটের ছোট গাড়ির পারমিশন দেওয়া হয়। গাড়ি ভাড়া নেবে 2000 থেকে 2500 টাকা। এরপর একে একে দেখে নিন গ্যাংটক রোপওয়ে। রোপওয়ের সাহায্যে দেওয়ারালি বাজার থেকে নামনাং স্টেশন পর্যন্ত পার্বত্য অঞ্চল দর্শন করে নিতে পারেন। পাখির চোখে গ্যাংটক শহরকে দেখতে বেশ সুন্দর লাগে। এক্ষেত্রে আপনি সম্পূর্ণ গ্যাংটক শহরের 360 ডিগ্রি ভিউয়ের সাক্ষী থাকতে পারেন। এছাড়াও আবহাওয়া ভালো থাকলে তুষার শুভ্র হিমালয়ের দর্শনও পেতে পারেন আপনি। তাসি ভিউ পয়েন্ট। তাসি ভিউ পয়েন্ট থেকে হিমালয়ের মনোমুগ্ধকর দর্শন পাওয়া যায়। এই ভিউ পয়েন্ট থেকে সূর্যোদয় এবং সূর্যাস্তের রূপটা প্রত্যক্ষ করতে বেশ রোমাঞ্চকর লাগে। একটা নতুন দিনের সূচনা পর্ব থেকে সন্ধে নামার আগের মুহূর্তের প্রকৃতির মায়াবিনী রূপের প্রত্যক্ষদর্শী থাকতে পারেন আপনি। লাসা জলপ্রপাত। এটি তাসি ভিউ পয়েন্ট থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত গ্যাংটকের বিখ্যাত পর্যটন স্পটগুলির মধ্যে একটি। লাসা ফলসটি হলো একটি ছোট্ট জলপ্রপাত যা রাস্তার পাশে থাকায়
তাসি ভিউ পয়েন্ট থেকে আসার সময় দেখা যায়। লাসা জলপ্রপাতটি তিব্বতের পবিত্র পতাকা দ্বারা বেষ্টিত। এখানে পাহাড়ের সুন্দর দৃশ্যের সাথে ছোট জিপ লাইনিংও উপভোগ করতে পারেন। জিপ লাইনিংয়ের খরচ 100 থেকে 300 টাকা। যদিও লাসার জলপ্রপাতে খুব বেশি পর্যটকদের আকর্ষণ করে না, তবে জায়গাটির সুন্দর স্মৃতি ক্যামেরাবন্দি করতে ও রাস্তার পাশের মশলাদার স্থানীয় খাবার খেতে কমপক্ষে 10 থেকে 15 মিনিটের জন্য থামতেই হবে আপনাকে। বনঝকড়ি ওয়াটারফলস এবং পার্ক। গ্যাংটকের বনঝকড়ি জলপ্রপাতটি প্রায় 100 ফুট উঁচু। এই জলপ্রপাতের কাছেই একটি মন্দির রয়েছে। ভগবানের দর্শন করে পাহাড়ি গুহা পেরিয়ে পৌঁছে যান জলপ্রপাতের উদ্দেশ্যে। এই ঝর্ণার জল একত্রিত হয়ে একটি ছোট্ট জলাশয় তৈরি করেছে। পাহাড়ি জলে নিজেকে ভাসিয়ে দেওয়ার প্ল্যানটা কিন্তু মন্দ হবে না। এর পরের গন্তব্য রুমটেক মনেস্ট্রি। সিকিমের সবচেয়ে উল্লেখযোগ্য এবং বৃহত্তম মঠগুলির মধ্যে এটি অন্যতম। রুমটেক গ্যাংটকের সুউচ্চ পাহাড়ে অবস্থিত। এটি গ্যাংটক থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত এবং চারপাশে সবুজ পাহাড় দ্বারা বেষ্টিত। তথ্য অনুসারে এটি ভারতের নির্মিত প্রথম মঠ, যার ঐতিহ্যবাহী স্থাপত্য সবাইকে আকৃষ্ট করে এবং পরবর্তীকালে এটি ভারত জুড়ে নির্মিত বিভিন্ন মঠের মডেল হয়ে ওঠে। মঠের প্রধান আকর্ষণ গোল্ডেন স্তূপ। এই স্তূপ সোনা, রূপো, ফিরোজা, অ্যাম্বার, প্রবালের মতো মূল্যবান পাথর দিয়ে তৈরি। 4900 ফুট উচ্চতায় অবস্থিত রুমটেক মনেস্ট্রির সৌন্দর্য মন ভোলানো। তাছাড়া এই মঠ ভিউ পয়েন্ট হিসাবেও কাজ করে। এখান থেকে সিকিমের পাহাড়ি জনপদ, উপত্যকার প্যানোরামিক দৃশ্য উপভোগ করা যায়। প্রাকৃতিক পরিবেশ ও মনোরম দৃশ্য উপভোগ করার টানেই আরও বেশি পর্যটকদের ভিড় হয় রুমটেক মনেস্ট্রিতে। হনুমান টক বা হনুমান মন্দিরও সিকিমের রাজধানী শহরে অবস্থিত বিশিষ্ট মন্দিরগুলির মধ্যে একটি। মন্দিরের চারপাশের প্রশান্তি এবং নির্মলতা এতটাই মায়াবী যে এটি আপনাকে এখানে কিছু সময় কাটাতে আকৃষ্ট করবে। হনুমান টক মন্দিরের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে। গণেশ টক হলো একটি ছোট্ট গণেশ মন্দির, যা গ্যাংটক থেকে 7 কিমি দূরে 6500 মিটার উচ্চতায় অবস্থিত। পুরো গ্যাংটক শহরের একটি মনোরম দৃশ্য, রাজভবন কমপ্লেক্স এবং কাঞ্চনজঙ্ঘা পর্বত এখান থেকে দেখা যায় এবং একটি শ্বাসরুদ্ধকর দৃশ্য তৈরি করে। হোটেলে এসে লাঞ্চ করুন আর সন্ধেবেলাটা কাটান গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গে। মনের মানুষের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য এই জায়গাটি বেছে নিতে পারেন। গ্যাংটকের অন্যতম প্রধান আকর্ষণীয় স্থান হল এমজি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ। সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো দারুণ দর্শনীয় জায়গা এই এমজি মার্গ। মাঝে বসার জায়গা, দুই পাশে সুসজ্জিত দোকানপাট, পরিচ্ছন্ন রাস্তাঘাট, সব মিলে একটা অন্যরকম স্বর্গীয় পরিবেশ। এমজি মার্গে মহাত্মা গান্ধীর খুব ছোট্ট সুন্দর একটি মূর্তি আছে। এই জায়গাটিতে বেশ কিছু বিখ্যাত রেস্টুরেন্ট এবং বার রয়েছে, যেখানে সুস্বাদু খাবার ও ড্রিঙ্কস চেখে দেখতে পারেন আর পরিশেষে টুকটাক শপিংও সেরে নিতে পারেন এখান থেকে। সপ্তম দিন, আজ গ্যাংটক থেকে ফেরার দিন। নিউ জলপাইগুড়ি থেকে রাতের দিকে ট্রেন হলে লাঞ্চ করে বেরোতে পারেন অথবা রাস্তায় লাঞ্চ করে নিন। নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া বা শিয়ালদা যাওয়ার ট্রেন ধরে চলে আসুন নিজের গন্তব্যস্থলে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য ভিডিওটির শেষে পর্যায়ক্রমে দেওয়া রইল। আশা করা যায় ভিডিওটি অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জানো, লাইক ও সাবস্ক্রিপশন করতে কিন্তু কোনো পয়সা লাগে না, অথচ একটি লাইক ও একটি সাবস্ক্রিপশন আমাদেরকে নতুন নতুন ভিডিও তৈরি করার মোটিভেশন যোগায়। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।